জিয়াউর রহমান স্বাধীনতার অনবদ্য চরিত্র, বললেন প্রধানমন্ত্রী। স্বনির্ভর বাংলাদেশ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। সরকারি দল গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায়, অভিযোগ জামায়াতের। সংসদ থেকেই জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত 5। তেল না থাকায় বাস থেকে নেমে রেল লাইনে বসেছিলেন যাত্রীরা। বৈধ লাইসেন্স নেই স্টার সিনেপ্লেক্সের। 7 দিনের আলটিমেটাম ম্যাজিস্ট্রেটের, কাগজ দেখাতে না পারলে ব্যবস্থা। টাঙ্গাইলের কৃষি বিভাগের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ। বাণিজ্যিক আবাদ না থাকলেও বরাদ্দ পেঁয়াজ সংরক্ষণ যন্ত্র। মার্কিন স্থল হামলা রুখতে ইরানে 10 লাখ সেনা প্রাচীর। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি, জাতিসংঘে জরুরি বৈঠক। এবং সাফে এবার ভারত বন্ধের মিশন। পাকিস্তানকে হারানোর পর চাঙ্গা বাংলাদেশি যুবারা। মালদ্বীপে ম্যাচ শুরু বিকেল 4:45। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে শেফালি রহমান। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর দেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার প্রতিনিয়ত কাজ করছে। সমাজের কোটি অংশ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকবো, এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খাটো করে দেখানোর অপচেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অনিবার্যতাকে প্রমাণ করে বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এদিন কোনো আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলেন বাংলাদেশের ইতিহাসে অনিবার্য চরিত্র। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা থাকলেও সাধ্য সীমিত উল্লেখ করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সবাইকে নিয়ে ভালো থাকার অঙ্গীকারও জানান তিনি। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব, এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই সরকার। জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করছি, প্রতিনিয়ত তার জন্য আপনাদের এই সরকার অক্লান্ত পরিশ্রম করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পদত্যাগ নয়, সংসদে থেকেই জুলাই সনদ বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেবে জামায়াত। প্রয়োজনে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেবে দলটি। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। জানান, সংসদকে কিভাবে কার্যকর ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণ সহ বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায় সরকারি দল। আমাদের পরামর্শগুলো রেখেছি যে কি করে পার্লামেন্টকে আরো শক্তিশালী করা যায়, যে আমরা যেন জুলাইয়ের সাথে আপনার মানে এসেন্সের সাথে, জাতির আকাঙ্ক্ষার সাথে আমরা যেন মানে বিশ্বাসঘাতকতা না করি। কারণ মনে রাখতে হবে 69% অ্যাবাউট লোকেরা ভোট দিচ্ছে হায়ের পক্ষে।
এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ঈদের ছুটি শেষে ছোট ছেলে ও বেআইনকে নিয়ে কর্মস্থলে ফিরছিলেন নার্গিস, কিন্তু চিরচেনা কর্মস্থলে প্রিয়জনদের সাথে আর দেখা হলো না। অপ্রত্যাশিত ট্রেন দুর্ঘটনায় মারা যান তিনি সহ 5 জন। নিহতরা সবাই একই এলাকার। সহকর্মী অভিজিৎ ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সীমান্ত বর্ধন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢলাটেঙ্গর এলাকায় রাত 8টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। গাইবান্ধা থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে মহাসড়কের পাশে থেমে যায়। বাস থেকে কয়েকজন যাত্রী নেমে মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, 3 জন নারী ও 1 জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। এদের মধ্যে একই পরিবারের 3 জন। নিহতরা হলেন গাইবান্দার সদুল্লাপুরের নিজপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস, ছেলে নীরব এবং বেআইন দোলা। অপর 2 জন হলেন একই গ্রামের রাইজেলের ছেলে সুলতান ও আব্দুর রশিদের মেয়ে রিফা। 4-5 জন দৌড়ে নিচে নামছে, এখন ওরা শোনে নাই না কি করছে। পরে দেখি ট্রেনটা যাওয়ার পরে নিচে খালি আগুন বাড়াইতেছে, আগুন বাড়ার পরে সবাই খালি চিল্লাইতেছে যে লাশ লাশ। ট্রেনটা যাওয়ার পরে সবাই বললো কি যে হচ্ছে ট্রেনে নাকি লোক পড়ে গেছে। যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের বাসের যাত্রী। হঠাৎ করে ট্রেন আসছে, বলতে পারে নাই ভাই, চোখের সামনে ভাই বাস চলে গেল ভাই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করার কথা বলছেন পুলিশের এই কর্মকর্তা। যারা রেল লাইনে বসাছে খেয়াল করে নাই, ট্রেনের নিচে পড়ে 5 জন এখানে ডেড বডি হয়ে গেছে। আমরা লাশ শনাক্তের চেষ্টা করছি, মোটামুটি পেয়ে গেছি। আইনগত ব্যবস্থা নেবো, আইনগত প্রক্রিয়া সমাপ্ত করে যার যার লাশ আমাদের স্যারে আসছে, স্যারের অনুমতি ক্রমে যার যার লাশ তাদেরকে এখন দেবো। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবারের 4 সদস্যকে নিয়ে ঈদের ছুটি কাটিয়ে ফিরছিলেন নুরুজ্জামান। মাঝপথে এসেই পাল্টে গেল জীবনের সব হিসেব নিকেশ। নদী দেখতে বাস থেকে নামায় তার ও 3 বছরের কন্যার জীবন বাঁচলেও বাস ডুবিতে মৃত্যু হয়েছে স্ত্রী পুত্রের। বিস্তারিত দেওয়ানি মনের রিপোর্টে। সাভার সিআরপিতে থেরাপিস্ট হিসেবে কাজ করেন নুরুজ্জামান ও সোমা দম্পতি। 3 বছরের কন্যা ও 8 মাসের পুত্র সন্তান নিয়ে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ঝিনাইদহের শৌলকুপায় যান তারা। তাদের ঈদানন্দের হাসিমাখা ছবি এখনো রয়েছে সামাজিক মাধ্যমে, কিন্তু এসব ছবি এখন বেদনার স্মৃতি। রাজবাড়ীর দৌলদিয়ার ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃত্যু হয়েছে নুরুজ্জামানের স্ত্রী সোমা ও পুত্র আরশানের। ভাগ্যক্রমে বেঁচে গেছেন নুরুজ্জামান ও কন্যা নওয়ারা। ফেরির অপেক্ষায় বাস দাঁড়িয়ে থাকায় মেয়েকে নিয়ে পদ্মা নদী দেখতে নিচে নেমেছিলেন তিনি। তাদের চোখের সামনেই বাসটি চলে যায় নদীতে। বাসটি যখন নদী থেকে তুলে আনা হয় ততক্ষণে লাশ হয়ে গেছে স্ত্রী ও পুত্র। বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার গোকুলনগর এলাকায় বাবার বাড়িতে দাফন করা হয় তাদের। গাড়ি স্টার্ট দেওয়া অবস্থায় আমি বাচ্চা নিয়ে উঠলে বাচ্চা পড়ে যেতে পারে গাড়ি থেকে, তো আমি আর উঠলাম না। পরে জাস্ট আর কি ওরা গাড়ির চাকার নিচে একটা ইট দিল, ইট দেওয়ার পরে ওনারা গাড়ি স্টার্ট দিল। তো গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে ওনারা আর গাড়ি কন্ট্রোল করতে পারলো না। আমার কলিজার টুকরা নাতি চলে গেছে ভাই, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। আমার যে ভগ্নিপতি আর আমার ভাগ্নি নাওয়ার, ওনারা ছিল এতে গাড়িতে ছিল না, ওনারা ছিল ফেরির মধ্যে দাঁড়ানো ছিল, প্রাকৃতিক আবহাওয়া এগুলো দেখতেছিল। এই অবস্থায় গাড়ি দ্রুত নদীতে পড়ে যায়। অনেকেই অভিযোগ করছেন সড়ক ও নৌপথে অব্যবস্থাপনাই এমন দুর্ঘটনার কারণ। পর্যাপ্ত পরিমাণ রোডে স্পিড ব্রেকার নাই, একেবারে লাগামহীন স্পিডে ড্রাইভাররা চালাতে গিয়ে দুর্ঘটনার বেশি ঘটেছে। রাজবাড়ীর দৌলদিয়ার 3 নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে তলিয়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেওয়ানি মন, দেশ টিভি, সাভার। বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হয়ে আসছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। অনুমোদন না থাকায় ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বৈধ কাগজ উপস্থাপন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে আদালত। মূলত ঈদের সিনেমা দেখতে গ্রাহকদের টিকিট কেনা নিয়ে ভোগান্তির জেরে লাইসেন্সের বিষয়টি সামনে আসে।
বিস্তারিত সঞ্জিত আক্তারের রিপোর্টে। এক সপ্তাহের ভিতরে যদি লাইসেন্সের নেওয়ার যে প্রসিডিওর সেটা যদি শুরু না করে তাহলে আমরা অ্যাকশনে যাব। দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের অনলাইন টিকিট ব্যবস্থাপনা নিয়ে শোনা যাচ্ছে নানা অভিযোগ। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরিফিন অমি। অনলাইনে অর্থ পরিশোধের পরও টিকিট নিশ্চিত না হওয়ায় গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। এক ফেসবুক পোস্টে অমি লিখেছেন, অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়া এটি সত্যিই দুঃখজনক। হটলাইনে যোগাযোগ করলে বলা হয় টাকা কাটা মানেই টিকিট নিশ্চিত, কিন্তু পরে সশরীরে টিকিট সংগ্রহ করতে গেলে জানা যায় সার্ভার সমস্যার কারণে তা কনফার্ম হয়নি। জানানো হয় কেটে নেওয়া টাকা 7 কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে। এটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তাহলে নেটওয়ার্ক ইস্যু হলে তো টাকা কাটা কথা না। তিনি আরও উল্লেখ করেন, প্রশ্ন হলো সার্ভার সমস্যা থাকলে পেমেন্ট কেটে নেওয়া হলো কিভাবে। টাকার চেয়েও বড় বিষয় হলো সময়ের অপচয়। সময়ের মূল্য কে দেবে? সিনেমার সব স্তরে দুর্নীতি, অনিয়ম ও ভোক্তা হয়রানি বন্ধ হোক। এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অমির মতো আরো অনেক দর্শক অনলাইনে টাকা পরিশোধ করেও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই এই অব্যবস্থাপনা নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। তারা কিন্তু রিফান্ড আমাদেরকে এখনো করেনি, বরং আমাদেরকে আবার এক্সট্রা পে করে নতুন করে আবার টিকিট ক্রয় করতে হয়েছে। দর্শকদের অভিযোগের মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে বলছে, অনলাইন টিকিটিংয়ে কোনো সমস্যা হলে গ্রাহকরা যেন প্রয়োজনীয় তথ্য ও পেমেন্টের স্ক্রিনশট সহ তাদের ইমেল বা ইনবক্স করেন। এই বিষয়ে বিস্তারিত জানতে সিনেপ্লেক্সের কাউন্টারে যোগাযোগ করা হলে তারা বলেন, আমাদের কয়েকজন করেছে কিন্তু ওটা পায়নি এখনো। কবে হয়েছিল প্রবলেম? পরশুদিন। তাহলে 3 থেকে 5 দিন একটু সময় দিতে হবে। অন্যদিকে টিকিট হয়রানির মাঝে গুরুতর অভিযোগ উঠেছে রাজধানীর পান্থপথে অবস্থিত দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে। দীর্ঘ 20 বছর ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছে। 2004 সালে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত জেলা প্রশাসনের কোনো লাইসেন্স নেয়নি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এটা চালাচ্ছেন আপনি, এটার জন্য আপনার লাইসেন্স দরকার, আপনি এই লাইসেন্সটা নেবেন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি এনওসি অনাপত্তি পত্র দিয়ে তাদের ব্যবসা চালিয়ে আসছিল। ওনাদের এনওসি নেওয়া আছে তাও 2004 সালে, কিন্তু ওনারা কোনো লাইসেন্স দেন নাই। ওনারা যে স্টার সিনেপ্লেক্স চালাচ্ছেন এটার কোনো জায়গাতে মেনশন নাই যে শো মোশন লিমিটেড। সঞ্জিত আক্তার, দেশ টিভি। মুভি দেখতে পাচ্ছেন না, এই ব্যাপারে আমরা টাঙ্গাইলে বাণিজ্যিকভাবে নেই কোনো পেঁয়াজের আবাদ, তবুও সংরক্ষণের জন্য দেয়া হয়েছে এয়ারফ্লো মেশিন। ব্যবহার না হওয়ায় পড়ে আছে মেশিন, সঙ্গে উঠছে অনিয়ম, দুর্নীতির অভিযোগ। তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতে এয়ারফ্লো মেশিন দেওয়া হয়েছে। প্রণোদনা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ নিয়ে টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। তথ্য অধিকার আইনে পাওয়া তথ্যে 2024-25 অর্থ বছরে 25 জেলায় 4000 এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়। এর মধ্যে টাঙ্গাইলের 7 উপজেলায় দেয়া হয় 50টি মেশিন, যার প্রতিটির মূল্য ধরা হয়েছে 27,000 টাকা। কৃষি মন্ত্রণালয়ের শর্ত ছিল মেশিন নিতে হলে কৃষককে তৈরি করতে হবে 4 দেয়াল ও মাচা, কিন্তু বাস্তবে না আছে মাচা, না আছে সংরক্ষণের ঘর। মাঠে নেই পেঁয়াজের আবাদ, অথচ ঘরে ঘরে পৌঁছে গেছে পেঁয়াজ সংরক্ষণের আধুনিক এয়ারফ্লো মেশিন। কিন্তু বাস্তবতা হলো এসব দামি যন্ত্রপাতি এখন অযত্ন অবহেলায় পড়ে আছে কৃষকের ঘরের কোণে। বাজারজাত করার জন্য যখন ইচ্ছা তখন আমি বেচতে পারবো, সুবিধার জন্য এই মেশিন আনা হয়েছে। ব্যাংকে অ্যাকাউন্ট করে হেরা পরে টাকা দিছে, টাকা দিয়ে আবার অফিস থেকে কৃষি অফিস থেকে আবার কিনে আনছি। টাঙ্গাইলের পার্শ্ববর্তী জেলাগুলোতে 300 মন পেঁয়াজ সংরক্ষণের এয়ারফ্লো মেশিন বিক্রি হচ্ছে 14 থেকে 16,000 টাকায়। সেখানে টাঙ্গাইল কৃষি অফিস একই মেশিন কিনছে 20,000 টাকায়। এলাকা ভিত্তিক যে পেঁয়াজ আবাদ হয় তা কৃষকদের নিজেদের বাড়িতেই ব্যবহার করা লাগে, ফলে পেঁয়াজ সংরক্ষণের জন্য কোনো মেশিনের প্রয়োজন নেই বলে জানান কৃষকরা। আপনারা যদি একটা মেশিন দেন পেঁয়াজের জন্য, তো পেঁয়াজ গাড়ি না তাহলে মেশিনটা কি করবো? না আলুর জন্য গেলে তাহলে কামে খাটবো। পেঁয়াজের আবাদ নাই, খুব কম। কলুর আবাদ হয়, শস্যের আবাদ হয়, সবজির আবাদ হয়, যে কোনো ধরনের সবজি হয় এদিকে। আমি খাবার জন্য বুনি, আমি 5-10 বিঘা বুনি না, আমি আধা মন পেঁয়াজ বুনছি, খাইয়া চাহিদা মিললে আমার মিটা গেল। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ জানায় উপজেলায় আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে পেঁয়াজ সংরক্ষণের মেশিন দেয়া হয়েছে। সারা বাংলাদেশে একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল,
তো সেটার প্রেক্ষিতে আমাদের টাঙ্গাইল জেলার জন্য আমি 30টা চাহিদা দিয়েছিলাম, সেই প্রেক্ষিতে আমাকে 50টা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই এয়ারফ্লো মেশিনের কার্যকারিতাগুলো তাদেরকে সবার মাঝে আমরা প্রচার করতে পারি, দেখাইতে পারি, তাহলে এই পেঁয়াজ আবাদ বৃদ্ধি পাবে। অন্যদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় চাহিদা ও শস্যের ধরন বিবেচনা না করে এমন প্রকল্প গ্রহণ কেবল অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। ফসল এখনো জমিতে আসে নাই, সে ফসলের মেশিন তো আসলে কৃষকের দরকার নেই। কৃষকের এখন প্রয়োজন বেসিস অথবা নিড বেসিস যদি বলেন, আমাদের আসলে কৃষকের এখন কি দরকার, সরকার যদি সেই সহযোগিতা দেয় তাহলে সরকার থেকে কৃষক উপকৃত হলো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। চিকিৎসক আর নার্স সংকট সহ নানা সমস্যায় জড়িত ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতাল। শুধু তাই নয়, অপরিচ্ছন্ন পরিবেশে আর রয়েছে দালালদের দৌরাত্ম্য। প্রতিষ্ঠার 5 বছরেও চালু হয়নি আইসিইউ সিসিইউ সেবা। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট। 2023 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয় ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতাল। তবে আধুনিক ভবন হলেও বাড়েনি সেবার মান। 87টি চিকিৎসকের পদে কর্মরত আছেন 25 জন, আর 92 নার্সের বিপরীতে আছেন 68 জন। জনবল সংকটে ধুঁকছে হাসপাতালের সেবা কার্যক্রম। হাসপাতালে গড়ে প্রতিদিন ইনডোরে 500 আর আউটডোরে 1,500 রোগী চিকিৎসা নেন। হাসপাতালে পাওয়া যায় না ওষুধ ও সিরিঞ্জ সহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। সময় মতো পাওয়া যায় না ডাক্তার ও নার্সদের। তীব্র শয্যা সংকটে ভুগতে হয় রোগীদের। ভোলায় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং সেটা যেন ফাংশন করে, যেখানে যেন নিয়মিতভাবে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য ধরনের লজিস্টিক সাপোর্ট যেন আমরা পাই। ঠিকমতো দেওয়া হয় না ভ্যাকসিন ওষুধ, যার জন্য ফলাফল আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। বেড নাই ঠিকমতো থাকা। রোগীদের অভিযোগ, ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক রোগীর কোনো সেবা নেই হাসপাতালে। ফলে উন্নত সেবার জন্য যেতে হয় ঢাকা ও বরিশাল। স্ট্রোক করলে, হার্ট অ্যাটাক করলে আমাদের ভোলাতেই চিকিৎসাটা হয় না, পরে আমরা হয়রানি হইয়া বরিশাল, ঢাকা ঢুকা নেওয়া লাগে। ওষুধ বলেন, সুই বলেন, সবই বাইরে থেকে, ম্যাক্সিমামই বাইরে থেকে কিনতে হয়। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং কিডনিজনিত যে জটিলতাগুলো আছে, এই রোগীদের যেই চিকিৎসা পদ্ধতি প্রয়োজন, সেই ধরনের স্পেশালিস্ট চিকিৎসা পদ্ধতি আমাদের এখানে দেওয়া সম্ভব হয় না। যদি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, যখন আমাদের এই সার্ভিসগুলো, ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল হবে, তখন এই সার্ভিসগুলো আমরা রোগীদেরকে এখান থেকে প্রোভাইড করতে পারব। ভোলার স্বাস্থ্যসেবা নিশ্চিতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দ্বীপবাসীর। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সকাল। টানা কয়েকদিনের ছুটি শেষে আবারও চিরচেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা। স্বাধীনতা দিবস ও ঈদের লম্বা ছুটি কাটিয়ে নারীর টানে ভুলে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন সাধারণ মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ সকাল থেকেই ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যান্ত্রিক শহরে ফেরার ক্লান্তি থাকলেও স্বজনদের সঙ্গে কাটানো আনন্দের স্মৃতি এখন তাদের বড় পুঁজি। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুল আলম। বুড়িগঙ্গার বুকে একের পর এক ভিড়ছে বিশাল আকারের সব লঞ্চ। পন্টুনে পা রাখতেই যেন শুরু হয় যান্ত্রিক শহরের দৌড়ঝাঁপ। টানা কয়েকদিনের ছুটি শেষে ইট পাথরের এই নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। স্বাধীনতা দিবস আর ঈদের ছুটি মিলে এবার অনেকেই কাটিয়েছে লম্বা ছুটি। চোখে মুখে ক্লান্তি থাকলেও আপনজনদের সাথে কাটানো সময়ের তৃপ্তি যেন ছাপিয়ে যাচ্ছে সবটুকুকে। আমাদের যাইতে কোনো সমস্যা নেই, আসতে কোনো সমস্যা নেই। ভোলা থেকে আসছে, ভোলা থেকে ওইভাবে আমাদের অ্যাভেলেবেল লঞ্চ, তো ঘন্টা ঘন্টা লঞ্চ, আমাদের ভোগান্তি তেমন একটা হয় না। ছুটিটাও সবচেয়ে লং পেলাম, সবকিছু মিলে অসাধারণ। আসতেই মনে চায় না গ্রাম থেকে। তবে ফেরার পথে ভোগান্তি পিছু ছাড়েনি অনেকেরই। সদরঘাটে লঞ্চের সংখ্যা পর্যাপ্ত থাকলেও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ করছেন কেউ কেউ। হ্যাঁ, একটু ভোগান্তি পোহাইতে হয়েছে, অনেক যাত্রী হয়েছে। এবার সাইনবোর্ডে লেখা আছে আপনার 539 জন যাত্রী নিতে পারবে। ইভেন আমার কাছে ছবিও তুলে রাখছি, কিন্তু সেইখানে দেখা গেছে যে আপনার যাত্রী নেওয়া হয়েছে
1500 থেকে 2000 যাত্রী। ছুটির রেশ কাটিয়ে আবারও সচল হতে শুরু করেছে রাজধানীর রাজপথ। তবে প্রিয়জনদের সাথে কাটানো এই কয়েকটা দিনই আগামী দিনের কাজের অনুপ্রেরণা হয়ে থাকে এসব কর্মজীবী মানুষের কাছে। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সৈয়দ মাহবুব আবির। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, ঢাকায় ফেরাদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে, যেখানে কিন্তু সকাল থেকেই ঢাকামুখী যাত্রীরা আসতে শুরু করেছেন, কিন্তু গতকালের তুলনায় আজকে কিন্তু চাপ কিছুটা কম। আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে একটি ট্রেন আসা মাত্রই কিন্তু যাত্রীরা নেমে পড়েছে, তেমন কোনো ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্ল্যাটফর্মে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে আসলে ফিরেছেন কর্মমুখী মানুষেরা, নারীর টানে বাড়ি ফিরেছেন ঘরমুখী মানুষ। দীর্ঘ ছুটি শেষে সবার প্রিয় কর্মস্থলে চিরচেনা নগরীতে ফিরেছেন কর্মজীবীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী যাত্রীরা কিন্তু এই স্টেশনে আসা শুরু করেছেন। বিশেষ করে কমলাপুর স্টেশনে কিন্তু আজকে তেমন কোনো চাপ দেখা যাচ্ছে না, তবুও কিন্তু কারো হাতে দেখা যাচ্ছে ব্যাগ। এবং যদি দেখানোর চেষ্টা করি তো আজকে দীর্ঘ ক্লান্তির ছাপও কিন্তু যাত্রীদের চোখে মুখে দেখা যাচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন ঈদকে কেন্দ্র করে কিন্তু অতিরিক্ত ট্রেন এবং বগি সংযোজন করা হয়েছে, তো তাই তেমন কোনো চাপ দেখা যাচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ধন্যবাদ আবির। দর্শক, কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সৈয়দ মাহবুব আবির। জ্বালানি সংকট নিরসনে যশোরের 3টি তেলের পাম্পে অভিযান চালিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। শুক্রবার রাত 8টা থেকে 12:30 পর্যন্ত তিনি শহরের মেসার্স মনির উদ্দিন যাত্রিক ও রজনীগন্ধা তেল পাম্প পরিদর্শন করেন। এ সময় পাম্পগুলোর আমদানি ও বিক্রয়ের রেজিস্ট্রার খতিয়ে দেখে একাধিক অসঙ্গতি পান তিনি। এর মধ্যে রজনীগন্ধা পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও তেল নেই নোটিশ টাঙানো ছিল। তা দেখে প্রতিমন্ত্রী নিজেই মেশিন চালু করিয়ে ভোক্তাদের তেল সরবরাহ নিশ্চিত করেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযানে তালতলা এলাকার মনিরুদ্দিন তেল পাম্পে বিদেশি মোবিলে আমদানিকারকদের সিল না থাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে 3000 টাকা জরিমানা করা হয়। এখন থেকে জেলায় তেল পাম্পগুলো তেল সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুক বাখুই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলামের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পাশের বাড়ির মিরাজ হোসেনের সাথে তাইজুলের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। সে সময় তার লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাইজুলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত, যেটা বোঝা যাচ্ছে যে অনুমান করা যাচ্ছে যে অবশ্যই এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল নামেই শিল্পনগরী, বাস্তবে যেন এক পরিত্যক্ত জনপদ। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত বিসিক শিল্পনগরীর কার্যক্রম 8 বছরেও শুরু হয়নি। চা শিল্পে সমৃদ্ধ এই জনপদে শিল্পায়নের স্বপ্ন দেখানো হলেও আজ তা কেবলই অবহেলা আর অরক্ষিত অবস্থার প্রতীক। সহকর্মী সালেহ এলাহি কোচি রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। চা শিল্পে সমৃদ্ধ মৌলভীবাজারের শ্রীমঙ্গল। এ জেলার শিল্পোদ্যোক্তাদের চাহিদার লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় 2019 সালে 20 একরের বেশি জায়গায় গড়ে তোলা হয় ক্ষুদ্র ও কুটির শিল্পভিত্তিক বেসিক শিল্পনগরী। 119টি প্লটের মধ্যে 8 বছরে 56টি প্লট শুধুমাত্র কাগজপত্রেই বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্লটের কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি।
তদারকির অভাবে এই শিল্পনগরীর বিদ্যুতের মূল্যবান 7টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। পাশাপাশি শিল্পনগরীর গ্যাস সংযোগ লাইনের পাইপ চোর চক্র কেটে নিয়ে গেছে। পুরো বিসিক শিল্পনগরী এলাকা বুনো গাছপালা আগাছায় ভরে গেছে। দিনের বেলায় তো যাইতে একটা নিরিবিলি জায়গায় দিকে ডর করে, রাইতে বেলা তো আরো বেশি ডর করবো। বিসিক অনেকদিন ধরে বন্ধ আছে, কাজ কাম চলতেছে না, অনেকগুলা জাপ জঙ্গল এখানে হয়ে গেছে, কাজ কাম বন্ধ। এখন তো এটা কোনো কিছু হইতেছে না, এখন আমরা ভানিয়ে বুড়িয়া মরতেছি, গ্রামে ভানি উঠে যাই বর্ষার সময়, আমরা চলাফেরার খুব সমস্যা হয়। 20 একর জায়গার নিরাপত্তায় এক নৈশ প্রহরী, একা নিরাপত্তা নিশ্চিত করা কষ্টসাধ্য বলে জানান তিনি। যতটুকু পারি আমি চেষ্টা রাখি এগুলা ভালো রাখার জন্য, কিন্তু একার পক্ষে সবগুলা করা সম্ভব না। প্লটের অস্বাভাবিক দাম, অব্যবস্থাপনা আর অনিশ্চয়তায় এখানে শিল্পায়ন হচ্ছে বলে দাবি উদ্যোক্তাদের। পর্যাপ্ত পরিমাণ গ্যাসের সাপোর্ট নাই, ইলেকট্রিসিটি সংযোগ এখনো দেওয়া হয় নাই, পানির সাপোর্টটাও নাই। তো এসব যদি আমরা একসাথে সমাধান করতে না পারি, তাহলে মৌলভীবাজার জেলার বিনিয়োগকারীরা যারা বিনিয়োগে আগ্রহী বা ছোট কারখানা করতে চান, তারা বিসিক নগরীতে বিনিয়োগে আগ্রহী হবেন। বিসিক কর্মকর্তা জানান, বরাদ্দকৃত প্লটে শিল্প কারখানা স্থাপন করতে চাইলে বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা ব্যবস্থা সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সেগুলা যেগুলো বিসিকের কেনা যে ট্রান্সফরমারগুলো যেগুলো চুরি হয়ে গিয়েছে সেগুলা বিসিক থেকে আবার নতুন করে ইনস্টল করার এগুলো কাজও চলমান আছে। শিল্পায়নের কথা থাকলেও বাস্তবতা এখন অব্যবস্থাপনা আর অনিশ্চয়তায় বন্দী। সংকট নিরসনে দ্রুত উদ্যোগ চান উদ্যোক্তারা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জের মাছ ও সবজির বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না। মান্না, সব ধরনের মাছ ও সবজির দাম কেমন দেখছেন জানাবেন? শেফালি, আপনাকে ধন্যবাদ। এই মাছের বাজারের বিষয় যদি আমি আপনাকে জানাই যে এই বেশ কিছুদিন আগে কিন্তু মাছের বাজারের যেই সিজন ছিল, এই সিজনটা শেষ হয়ে গেছে, যার কারণে কিন্তু এখন আসলে বাজারে দেশীয় মাছ আসলে দেখাই যাচ্ছে না। এবং বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু এখন যেই মাছগুলো আসলে বাজারে উঠছে সেইগুলো আসলে বেশিরভাগ মাছই হচ্ছে ফিশারির মাছ, যেগুলো আসলে চাষ করা হয়। এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের প্রভাবের কারণে কিন্তু তেলের যে সংকট দেখা দিয়েছে, এই তেলের সংকটের কারণে কিন্তু আসলে মাছের বাজারে প্রভাব পড়েছে। এখানে যেই ফিশারি যেই মাছগুলো দেখা যাচ্ছে, যে চাষের মাছ, এগুলো কিন্তু আসলে বাইরের জেলা থেকেই কিন্তু আসলে এই বাজারে আসে, যার কারণে এই যেই চাষের যেই মাছগুলো আসলে রুই মাছ, ঘাস কাপ, কই মাছ এবং শিং মাছ, যেই এগুলো আসলে চাষের মাছ, এই মাছগুলো আসলে যেই মাছগুলা মানে তেলাপিয়া, পাঙ্গাস, এগুলো আগে 180 টাকা বিক্রি হতো, এই মাছগুলো কিন্তু এখন বর্তমানে প্রায় 200 থেকে 220 টাকা করে বিক্রি হচ্ছে। এবং রুই, ঘাস কাপ, কাতলা যেই মাছগুলো আছে, এগুলো কিন্তু আগে 250 থেকে 300 টাকায় পাওয়া যেত, এই মাছ কিন্তু এখন 300 থেকে 350 টাকার মধ্যে কিন্তু কিনতে হচ্ছে আসলে এই সাধারণ যেই ক্রেতারা আছেন। এরই পাশাপাশি যদি আমি সবজির বিষয়ে যদি বলি, আসলে সবজির বাজারে কিন্তু প্রচুর দাম চড়াও আছে। এই ছিল আমার কাছে আসলে সুনামগঞ্জ থেকে বাজারের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মান্না। দর্শক, সুনামগঞ্জের নিত্যপণ্যের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তে সিন্দুরমতি দিঘির পাড়ে বসেছে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা। দর্শনার্থীদের সমাগমে মুখর মেলায় জমে উঠেছে কেনাবেচা। চৈত্রের অষ্টমী শেষে নবমী তিথিতে আয়োজিত এ মেলায় দর্শনার্থীরা ধর্মীয় রীতি মেনে করেছেন পুণ্যস্নান। মেলা ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মী জামাল বাদশার রিপোর্ট। লাখো ভক্তের সমাগমে মুখর লালমনিরহাটের সিন্দুরমতি মেলা। চৈত্রের অষ্টমী শেষে রামনবমীর তিথিতে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা ধর্মীয় রীতি মেনে করছেন পুণ্যস্নান। মেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ধর্মীয় কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, বড় বড় মাছ সহ মিলছে নানা জিনিসপত্র। এছাড়া জিলাপি, কসমেটিক্স, কাঠ ও বাঁশের তৈরি খেলনা সহ বসেছে হাজারো দোকান। সিন্দুরমতি দিঘিতে স্নান করলে পাপ মোচন হয় বলে দাবি ভক্তদের। দিঘির চতুর্দিকে থাকা মন্দিরে করছেন প্রার্থনা, চাইছেন নিজের ও পরিবারের জন্য আশীর্বাদ। এই পুকুরে যদি আমরা স্নান করি তাহলে আমাদের
মানে আমরা বিশ্বাস করি আমাদের পাপ মোচন হয়। পূর্ণ লাভের আশায় আজকে এখানে মেলায় আসতেছে সবাই। মেলায় আসা দর্শনার্থীরা, ভক্ত ও ব্যবসায়ীরা জানান অধিক লোক সমাগম ও নিরাপদে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা। এ মেলায় হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও অংশ নেয় অন্য ধর্মের মানুষও। এখানে প্রত্যেক বছর বাচ্চাকে নিয়ে ঘুরতে আসা হয়। এখানে অনেক দূর থেকে অনেক মানুষ আসে মেলাটা উপভোগ করতে আসছে। প্রতি বছর থেকে আসতেছি, আমি এর আগেও আসছি, চাঁদা নিচ্ছে, এখন এই 2 বছর ধরে চাঁদা নিচ্ছে না। এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে মিলে আমরা মেলা অংশগ্রহণ করি। আমরা চাই এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কিন্তু সকলেই উপস্থিত হয়েছে। নির্বিঘ্নে মেলা দর্শন ও পুণ্য স্নান করতে জেলা পুলিশ নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা লালমনিরহাট জেলা পুলিশ এবং পাশাপাশি কুড়িগ্রাম জেলার যে রাজারহাট থানা রয়েছে পার্শ্ববর্তী, সেই থানা পুলিশও আমাদের সাথে যোগ দিয়েছে। তা আমরা 2 জেলার পুলিশ মিলে আমরা এই মেলার সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। এদিকে মেলা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার ঐতিহাসিক এ মেলার পরিবেশ নষ্ট করে ফেলেছিল, এবার প্রাণ ফিরেছে মেলায়। ফ্যাসিস্টের সময় এটাকে এমন অরাজকতার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এখানে কোনো নিরাপত্তা ছিল না, ব্যাপকভাবে চাঁদাবাজি করা হতো দোকানদারদের কাছে। নিরাপত্তার সঙ্গে পূজা অর্চনা করতে পারে, পুণ্য স্নান করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য 2 জেলার নেতৃবৃন্দের সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে, প্রশাসনের সঙ্গে আমি বৈঠক করেছি। ঐতিহ্যবাহী সিন্দুরমতির এই দিঘির পারে এখন লাখো ভক্তের সমাগম। চলছে মহানবমীর তিথিতে পুণ্যস্নান। দর্শনার্থীরা মেতেছেন সুন্দরমতি পাড়ের এই মেলায়। শুধু লালমনিরহাট নয়, দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন দর্শনার্থীরা। কড়া নিরাপত্তায় চলছে এই উৎসব। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। দেখছেন সংবাদ সকাল। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।